শুভ সন্ধ্যা, আপনাদের সাথে আছি নুসরাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজকের শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং নাট্যকার ও গীতিকার শহীদ রাহমানের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্রকলা প্রদর্শনী ও মেলার সময়সূচি। মোহাম্মদপুর কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে আফ্রিদা তানজিম মাহির একক চিত্রকলা প্রদর্শনী লস্ট ইন ট্রানজিশন। বিকাল 5টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 27 জানুয়ারি পর্যন্ত। শাহবাগ জাতীয় জাদুঘরে নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে বরেণ্য চিত্রশিল্পী হাশেম খানের একক চিত্রকলা প্রদর্শনী জোড়াতালির চালচিত্র। প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা এই সময় প্রদর্শনী চলবে 31 জানুয়ারি পর্যন্ত। রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2018। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথভাবে আয়োজিত বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনী ও মেলার সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠান মালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6টা 45 থাকছে বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। রাত 8টা 20 দেখবেন মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ধারাবাহিক নাটক গল্পগুলো আমাদের। ফাইনালি তুমি তোমার ড্রিম ফুলফিল করতে যাচ্ছ। আই এম সো হ্যাপি ফর ইউ। সেজন্যই তোমার সাথে এই যে খুশি সংবাদটা এটা শেয়ার করার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। থ্যাঙ্কস আ লট আমাকে এত ইম্পর্টেন্স দেওয়ার জন্য। তোমাকে ইম্পর্টেন্স দেবো না তো আর কাকে দেবো? আমরা আছে কি বলো। রাত 9টায় প্রচার হবে একক নাটক মিথিলা। এই চিটাগাঙে গিয়ে তো এই শার্ট খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যেত। 2 দিন পর পর এসে ঢং। আচ্ছা কি করব, বদলি চাকরি হলে এক জায়গা ছেড়ে আরেক জায়গায় যেতে আমার নিজের কি খুব ভালো লাগে? তো ভালো না লাগলে বাবার প্রস্তাবে রাজি হয়ে গেলেই তো হয়। তুমি দুটো ভিন্ন জিনিসকে এক করে ফেলছো। আচ্ছা বাবার প্রতিষ্ঠানে চাকরি করাটা কি আমার জন্য খুব সম্মানের হতো? রাত 11:30টায় থাকছে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান প্রবাস জীবন। এই ছিল এনটিভির অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি নাট্যকার ও গীতিকার শহীদ রাহমান। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আপনি কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? খুব ভালো আছি। তো আপনার লেখালেখি দিয়ে শুরুটা হয়েছিল সেই ছোটবেলা থেকে, পরবর্তীতে তো মঞ্চেও কাজ করেছেন। তো একদম শুরুর গল্পটা থেকে একটু আসতে চাই যে লেখালেখিটা আসলে কিভাবে শুরু হলো? লেখালেখিটা আসলে শুরু হলো আপনার স্কুল জীবন থেকেই। প্রথমে তো ধরেন কবিতা দিয়ে শুরু করেছি আমরা, এবং স্কুল জীবনে ধরেন কবিতা লেখাটা খুব মানে একটা আনন্দদায়ক ছিল। তখনকার যেমন দেওয়াল পত্রিকা ছিল, দেওয়াল পত্রিকাতে একটা কবিতা মানে লেখা, মানে তখন তো হাতে লেখা হতো দেওয়াল পত্রিকায়, ওটা যখন প্রকাশ হতো তখন খুব ভালো লাগতো। যেমন 21শে ফেব্রুয়ারিতে, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, ওই এই 3 সময় বের হতো আর কি। তো তখন যখন দেখতাম খুব মনের ভিতরে একটা মানে স্পিরিট কাজ করতো যে আরো ভালো লিখতে চাই, অনুপ্রেরণা কাজ করতো যে আরো ভালো লিখতে চাই, আরো ভালো করতে চাই। তারপর ধরেন মফস্বলে তো ছিলাম, তো মফস্বলে বেড়ে ওঠা, সেখানে ধরেন সাপ্তাহিক পত্রিকায় যখন কবিতা ছাপা হতো তখন আরো ভিতরে আনন্দ কাজ করতো, এবং তখন আপনার বন্ধু বান্ধবদেরকে দেখাতাম যে আমার কবিতা ছাপা হয়েছে, ক্রেডিটের ব্যাপার। এরপরে ধরেন পড়ালেখা শেষ করে যখন রাজধানীর বুকে আসলাম তখন ধরেন আরেকটা আনন্দ। তখন ধরেন জাতীয় পত্রিকায় যে সংবাদ বলেন, আজকের কাগজ, ভোরের কাগজ, আজাদ, ইত্তেফাক, ওগুলিতে চান্স পাওয়া খুব দুষ্কর ব্যাপার ছিল।
তারপরেও ধরেন যদি অনেক মানে কাঠখোট পোড়ায় যদি অনেক সাধনার পরে যদি একটা কবিতা যে কোনো একটা পত্রিকা জাতীয় পেপারে ছাপা হতো তা আর বিশাল ব্যাপার। আর ওর রাজধানী বুকে আসার পরেই এই মঞ্চের কাজ শুরু হয়। আর স্কুল জীবনে তো ধরেন নাটকের মানে প্রতি আগ্রহ ছিল, কিন্তু ওই ধরনের ভাবে গড়ে উঠে নাই, মানে অভিনয় করবে ভাবনা ছিল না। তখন শিল্পকলা একাডেমিতে প্রযোজনা কেন্দ্রিক ওয়ার্কশপ করা হলো, ওয়ার্কশপের মাধ্যমে নিজেকে তৈরি করে নিলাম। তখন আপনার পদাতিক নাট্য সংসদে আমি যোগদান করি এবং অনেক ভালো ভালো মঞ্চে আমি কাজ করেছি। যেমন আমি আপনাকে বলি, কবি চৌধুরীর অনুবাদিত ব্রেস্টল ব্রেক্টের জননী সাহসিকা দ্য মাদার কারেজ, সেটা করেছি আমি। ওলে সোয়িঙ্কার, নাইজেরিয়ান নোবেল পুরস্কার বিজয়ী একজন রাইটার আছেন ওলে সোয়িঙ্কা, ওনার দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল করেছি আমি, হেলমেট করেছি আমি। তারপরে আপনার ধরেন আমার সাজানো বাগান, এই যে মনোজ মিত্রের, সেগুলি করেছি। নৈশভোজ করেছি আমি। তো এই ধরনের উল্লেখযোগ্য বেশ কিছু ধরেন আমার জীবনে ধরেন বিদেশি গল্প, আলিবাবা 40 চোর, বিদেশি অনুবাদের নাটকগুলি করার সুযোগ পেয়েছি, ভালো কেন্দ্রীয় চরিত্র পেয়েছি এবং দাপটের সাথে কাজ করেছি। আর নাটক থেকে, মঞ্চ নাটক থেকে পাশাপাশি তখন এই 93 দিকে আমি আস্তে আস্তে এই বিটিভির তালিকাভুক্ত শিল্পী হলাম। তখন বিটিভির তালিকাভুক্ত শিল্পী হওয়ার পরে ধরেন ওই আপনার ধারাবাহিক নাটকে কাজ করার সুযোগ হয়েছে। আমি যুবরাজ, খালেদ খানের সাথে কাজ করার সুযোগ হয়েছে, আমি কে.এস. ফিরোজের সাথে কাজ করার সুযোগ, আফরোজা বানু, মানে সিনিয়রদের শিল্পীদের। হ্যাঁ, চরিত্র ছোট ছোট ছিল, কিন্তু এই কাজ করার সুযোগটা পেয়েছে। এখন দীর্ঘদিন ধরে কানাডাতে আছেন, এখন কি সেই মঞ্চটাকে মিস করেন? প্রচণ্ড মিস করি। কারণ হলো যে মঞ্চের যে আনন্দ, এইটা, কারণ একটা জিনিস কি, দর্শকের সামনাসামনি আপনি কাজটা করছেন, মানে আপনি মানে একেবারে মানে বলতে গেলে কি সরাসরি আপনি কিন্তু সেটার ফলাফল পেয়ে যাচ্ছেন। দর্শক সরাসরি আপনাকে কিন্তু তালিটা দিচ্ছে, খারাপ হলেও দিচ্ছে, ভালো হলেও দিচ্ছে। কানাডাতে ধরেন মঞ্চে কাজ করার ওরকম কোনো সুযোগ এখনো পর্যন্ত আমার তৈরি হয়নি। এই যে অভিনয়ের এই বিষয়টি কি আসলে আপনাকে নাটক লেখার ক্ষেত্রে আগ্রহী করে তুলেছে? হ্যাঁ, ওইটার ফাউন্ডেশন বলতে বলে এটাই বলেন। মানে লেখাটা আসলে, কবিতা লেখা না লেখা হলে আমার নাটক লেখা হতো না, নাটক না লেখা হলে আমার গান লেখা হতো না। এই যে লেখার মধ্যে একটা যে দ্রুত গতিটা আমি পেয়েছি, এবং ধরেন আপনার কবিতা লেখার পরে ধরেন নাটকের জগতে আসলাম, মঞ্চে কাজ করলাম, তারপরে আপনার সেই যে স্পিরিটটা পেলাম, তারপরে আপনার আসলো আপনার বিটিভিতে কাজ করার সুযোগ হয়েছে। প্রথম নাটকটি সম্পর্কে আমি একটু জানতে চাইবো। আমার প্রথম লেখা হলো বিটিভিতে প্রচার হয়েছে আপনার পয়লা বৈশাখ উপলক্ষে ফিরে আসা। আচ্ছা, এটা প্রথম আমার লেখা। এরপরে ধরেন আপনার আমি আসলে ধরেন মূলত 1 ঘন্টার যে নাটকগুলি লিখে থাকি, ধারাবাহিক আমি এখনো পর্যন্ত লিখি নাই। 1 ঘন্টার নাটকে ধরেন আমি মানে এই যে প্রতিনিয়ত যে নাটকগুলি যায় চ্যানেলে, সেটা আমি করি না। আমি আসলে মূলত লিখে থাকি ধরেন ঈদের কারণে, যেমন ঈদ উল ফিতরের উপলক্ষে এবং ঈদ উল আজহার উপলক্ষে, বিশেষ দিবসে লেখার এখানে একটা মজাও আছে, কারণ আছে, দর্শক প্রচুর পাওয়া যায়। কারণ এমনি তো আমাদের ধরেন একটু ধরেন মানে চ্যানেলের মানে বাংলা নাটকের বলেন, বাংলা ছবির বলেন, আমাদের একটু ধরেন আকাশ ভিত্তিক যে আগ্রাসন, সেই কারণে আমাদের চ্যানেলগুলির উপর যে একটা এটা পড়ছে, মানে ছায়া পড়ছে, এতে করে ধরেন আমাদের মানে ভালো জিনিসগুলি আমরা দর্শকরা আমরা ধরেন অন্য বিদেশি চ্যানেলগুলির প্রতি আমরা ঝুঁকে পড়েছি। তো সেই জন্য ধরেন ঈদের ধরেন নাটকে সবাই ধরেন ঈদের আনন্দে বাড়িতে যায়, বসে টিভি সেটের সামনে বসে, ওই সময় হ্যাঁ কিছুটা সময় পায়, আর ওই সময় সবাইকে একটু বললে সবাই একটু আগ্রহ সহকারে দেখে। সেই কারণে ধরেন 2 ঈদে 2টো করে আমি নাটক দিয়ে থাকি। তা আমার ধরেন আপনার এই যাবৎ যতগুলি নাটক আমি 10টি বা 12টি বা 13টি যাই বলেন, ওই নাটকগুলি সব কিন্তু ঈদের উপলক্ষে গিয়েছে। আর কমেডি নাটক আমি
সাধারণত মানে লিখি না, কিন্তু আমি ধরেন মানে বাস্তব জীবনটা নিয়ে লিখি আর যে সমস্যা মানে পারিবারিক যে সমস্যা বা বাস্তবে যে কি ঘটছে বা কি মানে সিরিয়াস ধরনের একটু নাটক লিখি, কোনো মেসেজ থাকে আমার ধরেন নাটকে ধরেন একটু সিরিয়াস থাকে আর তো গত বছর আমি দুটো নাটক আমার যেমন জামাল উদ্দিন জামিল নামে একজন ডিরেক্টর, সে দুটো নাটক আমার করেছে, সেটি হলো যে কমেডি ভিত্তিক, সেটি দুটো ঈদের সময় চ্যানেলে। এটা কি সর্বশেষ কাজ ছিল? ওইটা গত বছরটা হলো সর্বশেষ, মানে 17 সাল সর্বশেষ কাজ, কিন্তু 18তে আবার আমি কাজ করেছি। 18তে আমি কাজ করেছি যেমন বঙ্গবন্ধুর উপর কাজ করেছি। বঙ্গবন্ধুর উপর কাজটার হলো কি, বঙ্গবন্ধু 1975 সালে 15 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি আসার কথা ছিল, তো ওনার উপর আমার ধরেন 3টি কাহিনী চিত্র গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি আসার কথা। সেটা একটি ধরেন মান্নান হীরা করেছেন চিত্রনাট্য, মহামানবের দেশ আমার একটা গল্প আছে, ওই গল্পে 3 খণ্ডের করা আছে। একটি নিয়েছে মান্নান হীরা, ইতিহাসে কৃষ্ণপক্ষ, তারপরে রোকেয়া প্রাচী একটি চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন, এবং আমাদের পান্থ শাহরিয়ার সে আপনার রচনা করেছেন, গল্পটা আমারই নিয়েছেন, সেটার কবি এবং কবিতা। আর মহামানবের দেশের থেকে আরেকটি মানে মিরন মহিউদ্দিন উনি চিত্রনাট্য দিয়েছেন, সেটা হলো তখন 75, এটা আবু হায়াত মাহমুদ সে পরিচালনা করেছেন। এইটি হলো আমার এবারকার আসার মূল কারণ। তার মধ্যে একটি প্রচার হয়ে গেছে, আর দুটি এখন ওয়েটিং লিস্টে আছে, ধরেন আগামীতে হয় মার্চে অথবা 15 আগস্টে দুটি চ্যানেলে যাবে আর তো কিছুক্ষণ আগে কিন্তু আপনি বলছিলেন যে নাটক লেখা এবং কবিতা লেখা, কবিতা মানেই তো গানের প্রসঙ্গ চলে আসে, তো একটু অন্যের সাথে আসলে ওতপ্রোতভাবে জড়িত। এবার আসলে কবিতা বা গান প্রসঙ্গে আসতে চাই, যে সেখানে তো আমরা জানি যে আপনার লেখা অনেক গান অনেক বিখ্যাত শিল্পীরা গিয়েছে, তাদের অনেকের কণ্ঠে গিয়েছে, তো সেটা কেমন লাগে? সেটা খুব মানে আমি মনে করি আমার জীবনের বিশাল একটা প্রাপ্তি। গান লেখার পিছনে এখানে ধরেন আমার ভারতীয় শিল্পী বন্ধুরা যারা আছেন তাদের কাছ থেকে একটু সহযোগিতা পেয়েছি। সহযোগিতা পাওয়ার কারণ হলো কবিতা, যখন তারা আমার কবিতার বইটি, আমার ধরেন 3য় কবিতার বইটি লাস্ট যে বেরিয়েছে যে নির্বাচিত কবিতা গত বছর, যেটা বইমেলাতে গিয়েছে আপনার দেশ পাবলিকেশনের পক্ষ থেকে, আমার পূর্বের যে কবিতার বইগুলি ছিল ওরা যখন মানে ভারত ধরেন আমি আন্তর্জাতিক রূপসী বাংলা পুরস্কারও পেয়েছি মানে জীবনানন্দ দাশ উপর, তখন ওদের সাথে আমার একটা সম্পর্ক হয়েছে। এমনি তো ধরেন ভারতের আবৃত্তিকারও আমার ধরেন কবিতা আবৃত্তি করেছে, বিখ্যাত বিখ্যাত আবৃত্তিকাররা জগন্নাথ বসু, উর্মিবালা বসু, সতীনাথ মুখোপাধ্যায় এরা করেছে, আর পার্থ ঘোষ, গৌরী ঘোষ এরা করেছে। তো এই জন্য ভারতের শিল্পীদের সাথে আমার একটা আত্মিক একটা সম্পর্ক আছে। তো সেই সুবাদে ভারতের ধরেন শ্রীকান্ত আচার্য বলেন, আমাদের শুভমিতা বলেন, এদের সাথে বা শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, এমনকি মানে ইয়াংদের মধ্যে অন্বেষা দাশগুপ্ত, এদের সাথে একটা সম্পর্ক আছে। তো এদেরকে আমি একবার প্রস্তাব করেছিলাম যে আমার লেখা কিছু গান, তো এদেরকে পাঠানোর পরে তারা মানে আমাকে জানালো যে না, গানগুলি করার মতন যা, তবে কিছু ধরেন আপনার এডিট করতে হবে। সেইভাবে ধরেন এটাকে একটি গানের রূপে, মানে গান তো ধরেন কবিতাকে দিয়ে তো গান হবে না, বা কবিতা থেকে গান করতে হলেও সেইভাবে আপনার ক্যাটাগরিতে আপনাকে দাঁড় করাতে হবে, নাহলে তো গানের সেভাবে সুর হবে না। তো এই বিষয়টা আমার একেবারেই জানা ছিল না, ওদের কারণে আমার অনেক মানে শিখতে পেরেছি গানের ব্যাপারে। তো তখন গানগুলি সেভাবে দাঁড় করিয়ে তাদের কাছে পাঠানোর পরে ওনারা ওনাদের যে সুরকার আছে যারা, যেমন গৌতম ঘোষাল, উদয় বন্দ্যোপাধ্যায়, ভারতের নামকরা সুরকার, ওদেরকে দিয়ে সুর করানোর পরে ওনারা গানগুলি করেছেন। এরপরে ধরেন এর পিছনে আমি এটাও বলবো যে এই যে বাংলাদেশে অনেক শিল্পীর কণ্ঠে তো গিয়েছে, হ্যাঁ কণ্ঠে গিয়েছে, ওটা ফোক করেছে। তো ওই ভারতীয় শিল্পীরা যে গানগুলি গিয়েছেন ওটার পিছনে আরেকটি কথা আপনাকে না মানে বলতেই বাধ্য হচ্ছে, সেটা হলো যে এই যে লেজারভিশন কোম্পানি যারা ছিল, অডিও কোম্পানি, ওরাও আমাকে বেশ যথেষ্ট, ওরা গানগুলিকে নিয়েছে এবং ওরা সেই গানেরগুলির সঠিক মর্যাদা, সঠিক মূল্যায়ন আমাকে দিয়েছে,
যেটা করে আমাকে আমার ধরেন অর্থনৈতিক দিক থেকে আমাকে কোনো কষ্ট পেতে হয়নি। ওরা আমাকে সেটা স্পন্সরই বলেন, সাপোর্ট করেছে। কারণ সাপোর্ট ছাড়া তো আপনার আজকালকার বের করা যায় না। নিজের পকেটের পয়সা দিয়ে তো আপনি কতক্ষণ করবেন, বুঝছেন? আচ্ছা, তো লেখালেখির কথা শুনছিলাম। আর ফোকের ব্যাপারটা যেটা বলছিলাম, যে ফোক গানটা যেটা করা হয়েছে সেটাও আসলে মানে কাকতালীয়ভাবে সেটাও আসলে করা হলো। সেখানে ধরেন আপনার আমাদের বিখ্যাত শিল্পী আপনার এই কুমার বিশ্বজিৎ গান করেছেন, আমাদের ধরেন এই যে মমতাজ আপা করেছেন, শফি মণ্ডল করেছেন, শাহাবুদ্দিন করেছেন, তারপরে জুনিয়রদের মধ্যে পুলক করেছেন, তারপরে সাব্বির করেছেন, আরও অনেকে, ঐশী করেছেন, অনেকে এই ধরনের ফোক গানগুলি করেছেন। আর ভারতীয় ওইটার নাম ছিল স্বাদের নাগর। আর 7টি তারার দ্বীপ, যেটা আধুনিক বাংলা গান ভারতীয় শিল্পীরা করেছেন, সেটা করেছেন যেমন শ্রীকান্ত আচার্য করেছেন, শুভমিতা করেছেন, অন্বেষা দাশগুপ্ত করেছেন, এবং ভারতের যে বর্তমান যে বিজেপি সরকারের যে মন্ত্রী বাবুল সুপ্রিয়, সেও গান করেছেন, শ্রীরাধা করেছেন, রূপঙ্কর করেছেন, মনোময় ভট্টাচার্য করেছেন, এরা করেছেন। কারণ 7 জন শিল্পী 14টি গান করেছেন। আর ফোকে ধরেন আপনার সেখানেও 10টি গান ফোক করা হয়েছে। আরেকটি হলো যে ওই ফোকে ধরেন আমার বৈশাখের গানও আছে। সেই বৈশাখের গান আপনার সুর করেছেন মকসুদ-জামিল মিন্টু ভাই করেছেন। আর সাবিনা আপা ধরেন আমার দেশের গান করেছেন, সেটা আলাউদ্দিন আলীর সুরে। আর সৈয়দ আব্দুল হাদি, উনি একটা ফোক গান করেছেন, সেটাও আলাউদ্দিন আলীর সুরে। আর ধরেন ইব্রাহিম টিপু, সেও আমার দেশের গান করেছেন। বাপ্পা মজুমদার, দিনাজজান মুন্নি, তারাও আমার দেশের গান করেছেন। অ্যাচিভমেন্টের সংখ্যা অনেক, তো একদম সময় কম আমাদের হাতে। আজকে আমরা এখানেই শেষ করছি। অনেক অনেক শুভকামনা থাকলো আপনার জন্য, আর অনেক অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ এনটিভি আমাকে যে আজকে আমন্ত্রণ জানিয়েছে। আশা করি এনটিভি একটি ভালো চ্যানেল, এবং প্রবাসের বুকেও আমাদের মানে এনটিভির প্রচুর দর্শক আছেন। এবং এনটিভি আমি মূলত দেখি বেশি করে, কারণ এনটিভির যে প্রোডাকশনগুলি করা হয়, ঈদের বলেন, ঈদ ছাড়াও এটা অত্যন্ত ভালো উন্নত মানের করা হয়, ভালো মানের করা হয়। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। শুভ সন্ধ্যা।